খেলাটা দেখে তোদের কি মনে হলো? কালকে মোহনবাগান যে খেললো কালকে জামশেদপুরকে পুরো মাটি ধরিয়ে দিল, কি মনে করছিস কাল খেলা? দুর্দান্ত দুর্দান্ত, এক কথায় অসাধারণ অসাধারণ অসাধারণ। মানে কার কথা বলবো আর কার কথা বলবো না, দিমিত্রি পেট্রাস পুরনো ফর্ম ফিরে পেয়েছে কি, তাই তো? আর লিস্টন কোলাসও অনবদ্য, ওই গোলটা দেখলে তো মেসির কথা মনে পড়ে যাচ্ছে। আর অনেকে তো লিস্টন মেসি বলছে, অনেকে বলছে না, কালকে 5 জনকে ডস দিয়ে যে গোলটা করেছে, গৌতম কি বলবে এই ব্যাপারে? দারুণ দারুণ, অসাধারণ, ভাবা যায় না। লিস্টন তার আগে যে বলগুলো মিস করছিল সেই জায়গায় ওই গোলের সময় যে অত মাথা ঠান্ডা রাখতে পারবে, এটা আমি ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম ওটাও তাড়াহুড়ো করে শট করবে এবং মিস করবে, কিন্তু পুরো আমাকে মানে বোকা বানিয়ে দিয়েছে। 5 জনকে ঠান্ডা মাথায় ইনসাইড আউটসাইড করে আলটিমেটলি আউটসাইড করে বাঁ পায়ে গোল, অসাধারণ, ট্রিমেন্ডাস গোল, অসাধারণ। মানে এই গোল দেখার জন্য মাইল মাইল দূর থেকে আসা যায়, তাই তো? দুরন্ত ফুটবল কালকে। অ্যাকচুয়ালি লিস্টন কোলাসও আগের দিন সাংবাদিক সম্মেলনে বলেছিল আমি গোল করতে চাই, এবং তার যে উদিগ্র বাসনা, সেই বাসনারই ফলস্বরূপ কালকে গোলটা করলো, দেখে চোখ জুড়ানো গোল, তাই তো? আর আফটার অল মোহনবাগান কালকে যে ফুটবলটা খেলেছে, গেম মানে একটা টিম গেম, প্রতিটা প্লেয়ার যেন প্রতিটা প্লেয়ারকে চেনে, একটা ফ্যামিলি, মানে একটা মনে হচ্ছে না একটা পরিবারের খেলা, তাই না? পরিবারের খেলা। কালকে ম্যাকলারেন যে গোলটা দেওয়ার পরে যেভাবে মনবীরকে কৃতিত্বটা দিল, এইভাবে দেখা ভোলা যায় না, অসাধারণ অ্যাসিস্ট, একটা গোল, ভাবা যায় না। আর মনবীরের এই জায়গাটা একটু লক্ষ্য করো, এখানে আমি একটু তর্ক বিতর্কে আসছি, কারণ ফ্যামিলির মধ্যে তর্ক বিতর্ক হয়ে থাকে। আমি যদি মোহনবাগানের ফ্যামিলির হয়ে যদি এই তর্কটা করি, যে লিস্টন ভার্সেস মনবীর, এখানে তুমি কাকে কত পয়েন্ট দেবে সামগ্রিক বিচারে? যেখানে লিস্টন শেষ না দেখে বলটা ছাড়তে চায় না, সে তার একটা প্ল্যান হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত সে গোলটা করতে পারে কিনা দেখে, তারপরে 5টা বাড়ায়, বা তবুও 5টা বাড়ায় না, একেবারে ফাইনালি সে গোলি শটটা করে। যেখানে মনবীর নিজে কালকে কিন্তু ওই গোলটা করতে পারত, যে গোলটা কালকে ম্যাকলারেনকে দিয়ে করালো, সেই গোলটা কিন্তু কালকে মনবীর নিজেই করতে হতো, কিন্তু মাইনাসটা এত সুন্দর রেখেছে, বাদি এত সুন্দর মাইনাসটা রেখেছে, ম্যাকলারেনের গোল করা ছাড়া যেন কোনো কাজই ছিল না। পাটা সুন্দর প্লেসিং, বড় প্লেয়ার, গোলটাও সুন্দর করেছে, সুযোগের সদ্ব্যবহার করেছে, স্ট্রাইকারে যা কাজ সেটা করেছে। ম্যাকলারেনের কোনো কাজই ছিল না একটা টোকা দেওয়া ছাড়া, পুরো ক্রেডিট মনবীরের, এবং দেখাচ্ছে ক্রেডিট নিতে চাইছে না, দেখাচ্ছে আঙুলে করে মনবীর আছে, ভালো লেগেছে। পাশাপাশি যদি আমরা বলি, লিস্টন কোলাসও 84 মিনিটের মাথায় যে বলটা পেয়ে গোলে শটটা মারলো এবং গোলকিপারের হাত লেগে পোস্ট লেগে সেটা সেভ হয়ে গেল, সেই বলটা যদি হালকা করে মাইনাস করে দিমিত্রি পেট্রাসের জন্য রাখতো, ওটাও কিন্তু অনবদ্য গোল হতো। এবং ম্যাকলারেন যেভাবে গোলটা করেছিল, দিমিত্রিও কিন্তু ওই গোলটা কখনোই মিস করতো না, এইদিকে আমরা বিশ্বাস রাখি। এই জায়গাটায় লিস্টনের কিছু পরিবর্তন হওয়া উচিত, মলিনার কি এই দিকটা ফোকাস করা উচিত, কি বলিস গৌতম? প্রথমে প্রশ্নটা ছিল কম্পেয়ার মনবীর ভার্সেস লিস্টন কোলাস, দুজনের মধ্যে তুল্যমূল্য বিচার করলে আমি মনবীরকে একটু অবশ্যই এগিয়ে রাখবো, কারণ মনবীর কিন্তু 5টা ঠিক টাইমে দিচ্ছে, সে কারণে ওর অ্যাসিস্ট এতগুলো হয়েছে। একটা খবর শুনলাম আইএসএল-এ নাকি সবচেয়ে বেশি অ্যাসিস্ট, 17খানা অ্যাসিস্ট হয়ে গেছে, এবারের আইএসএল-এই 5খানা অ্যাসিস্ট হয়ে গেল। সুতরাং গোল করা তো বড় ক্রেডিট, কিন্তু ঠিক সময় বলটা রিলিজ করা, এটা যে অভাবটা আমি কোলাসের মধ্যে দেখছি। কোলাসও বলটা দিতে দেরি করছে, এটা সেলফিশ গেম হয়ে যাচ্ছে না, একটু সেলফি। কালকে গোলটা হওয়াতে কোলাসের হয়তো দোষগুলো চাপা পড়ে যাবে, কিন্তু কোলাসের মধ্যে এটা আছে, এটা মানতে হবে। আশিস, তুমি কি বলো এই ব্যাপারে? আমি কালকে দীপেন্দু বিশ্বাসের যে খেলাটা দেখলাম, দীপেন্দু বিশ্বাস অসাধারণ, মানে মেরে ধরেছে ওর জায়গায়, মানে না, দীপেন্দু বিশ্বাসের ব্যাপারটা পরে আসছি, আমরা ওটা উপসংগ আমরা তুলবো। যে প্রসঙ্গে কথা হচ্ছিল লিস্টন আর মনবীরের মধ্যে যে তুলনামূলক আলোচনা আমি ফার্স্টে যে করতে চেয়েছিলাম, সেখানে গৌতম যেটা বললো ওই ব্যাপারটাকে আমরা সাপোর্ট করি, যে অনেক এগিয়ে দিক দিয়ে, মানে মনবীর অনেক একটু এগিয়ে ও রাখছে ঠিকই, কিন্তু আমার মতে দুজনের তুল্যমূল্য বিচারের সমান। লিস্টনের একটা জিনিস, যে লিস্টন যে গোলগুলো আজ পর্যন্ত করেছে প্রত্যেকটা কিন্তু চোখে মানে বাঁধি রাখার মতো গোল, এই পর্যন্ত যতগুলো গোল করেছে, তাই না? কালকের গোল, এর আগেও গোল, এরকম আমরা দেখেছি কাটিয়ে লিস্টন জন্য এই ধরনের গোল করতেই বেশি পছন্দ করে।
তো এ পর্যন্ত রেটিংয়ে যা দেখছি পাবলিক রেটিংয়ে তাদের 4.2, 4.4, 4.4 দুজনই পেয়েছে। দুদিক দিয়ে যে প্রায় দুজন তুল্যমূল্য, একজন পাস বাড়াচ্ছে, একজন গোলে শট করছে। ম্যাকলারেন কালকে যে পাসগুলো মনবীর, আর একটা কথা বলি, মনবীর যে সুযোগটা তৈরি করেছিল ওই মানে দুরন্ত স্পিডের জন্য কিন্তু এটা পেরেছে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, যে স্পিডটা কিন্তু এই মুহূর্তে মোহনবাগানের সমস্ত প্লেয়ার থেকে বেশি। দুরন্ত স্পিড করলে হতো না, গোলকিপারকে লাস্ট টাইমে যেভাবে ডসটা করলো, গোলকিপার তো হাত পা পুরো পেয়ে যাচ্ছে, ঠিক টাইমে ঠিক জায়গায় ডসটা করে বলটা নিজে গোল করতে পারতো, সেক্ষেত্রে হতো কিনা পরের কথা, কিন্তু ও সিওর শটে গেছে, যার জন্য গোলটা পাসটা দিয়েছে। এটা কিন্তু দলের উপকারে লাগে, টিম গেম, দলের এটা উপকারে লাগে, তাই না? যে নিশ্চিত গোল হবে, একটা অ্যাসিস্ট করাও যায়, একটা গোল করাও তাই। এখন তো সেটাই হচ্ছে, তাই না? অ্যাসিস্টকে পাশাপাশি দেখা হচ্ছে পারফরমেন্সের বিচারে, তো সেটা লিস্টনকে চিন্তা করতে হবে, মানে মলিনাকে সেটা অবশ্যই বোঝাতে হবে লিস্টনের এই ব্যাপারটা, তাই না? তো এটা গেল এই ব্যাপার। যে প্রসঙ্গটা আশিস তুলেছে, দীপেন্দু বিশ্বাস একটা ছোট ছেলে, একটা বাচ্চা ছেলে, আশিস রায়ের অভাব কি ঠিকঠাক পূরণ করতে পেরেছে? সবে তো আশিস রায়ের জায়গায় ওকে খেলাচ্ছে, কারণ বিকল্প আর কোনো হাতে নেই তো। হ্যাঁ, না সে তুলনায় ও যা খেলেছে ভালো খেলেছে, আস্তে আস্তে ওকে সুযোগ দিতে হবে, ভালো খেলেছে। সুযোগ দিচ্ছে মলিনা, সেটা আমরা অস্বীকার করতে পারবো না। না প্রথমে নামিয়ে একটা এত বড় ম্যাচে যথেষ্টই ভালো খেলেছে, আমার ভালো লেগেছে। দীপেন্দু বিশ্বাসের খেলা খুবই ভালো লেগেছে, তুলনামূলক সমালোচনামূলক আলোচনা করা দরকার। পাবলিক দেখলাম রেটিংও ভালো দিয়েছে, 4.2 রেটিং দিয়েছে, রেটিং ঠিক আছে। কিন্তু আমরা দেখেছি সেকেন্ড হাফে তাকে কিন্তু বারবার ওদের রাইট উইঙ্গার যে আছে বারবার কিন্তু স্পিডে হারিয়ে দিচ্ছে, হ্যাঁ, হারিয়ে দিয়ে মাইনাসগুলো রেখে দিচ্ছে বক্সের ভিতরে। তো এই জায়গাটা কালকে টিমটা অতটা ভালো ছিল না, স্ট্রাইকার সেইভাবে জামশেদপুরে ছিল না বলে সেই যাত্রা মোহনবাগান হয়তো বেঁচে গেছে, বা ডিফেন্সটা ওর দুর্বলতা চোখে পড়ে। বিশাল কাইত এটাকে ঠেকিয়ে দিয়েছে ব্যাপারটাকে। তো বড় টিম সামনে যে ম্যাচটা আছে সে হচ্ছে চেন্নাই এফসির সাথে। চেন্নাই এফসির সাথে পড়লে কি দীপেন্দু বিশ্বাস কি মোহনবাগানের পক্ষে একটু বিপজ্জনক হবে না? এই প্রসঙ্গে বলে রাখি, বড় টিম ছোট টিম বলে আসলে আমার মনে হয় না কিছু আছে, না এই মুহূর্তে না, সব টিমই এখানে ভালো, তুল্যমূল্য টিম, ভালো খেলছে সব টিম। কোন টিমটা ছোট? ইস্ট বেঙ্গল ছাড়া এই পয়েন্টের তালিকার দিক থেকে সব টিমই তো। জামশেদপুরে এই মুহূর্তে যে ফরওয়ার্ডে আমি বলি, এই যে নর্থ ইস্টের যে আক্রমণ ভাগ, আমি এটা জামশেদপুরের সাথে মেলাতে পারবো না, যথেষ্ট স্ট্রং। মোহনবাগানের যে আক্রমণ ভাগ এই মুহূর্তে এই আইএসএল এর সব থেকে বড় আক্রমণ মিডফিল্ডার ইয়ে, হ্যাঁ, আমি কি এর সাথে জামশেদপুরকে মেলাতে পারবো? মডার্নকে মেলাতে পারবো? কখনো অনেক সেই তুলনায় জামশেদপুরের কিন্তু অ্যাটাকিং মিডিও অতটা কিন্তু মোহনবাগানের মতো না, গোয়ার মতো না, চেন্নাই এফসির মতো না। সেরকম প্রতিপক্ষ যদি মোহনবাগানের সামনে পড়ে, মোহনবাগান যে প্রতিপক্ষের সামনে পড়ে, আর যেটা শুনতে পাচ্ছি আমরা, আর সবচেয়ে বড় কথা, আলবার্টো রড্রিগস তো সামনে ম্যাচে নেই, কারণ পরপর 4টে হলুদ কার্ড দেখে ফেলেছে। এই ক্ষেত্রে আমাদের ডিফেন্সটা মলিনা কিভাবে সাজাবে, ডিফেন্সটা কিভাবে তৈরি করবে? তো রড্রিগস তো চলে গেল, আলবার্টো আছে, সরি হ্যাঁ রড্রিগস চলে গেল, আলড্রেট আছে, টম আলড্রেট, বাঁ দিকটা সুভাশিস বোস, হ্যাঁ, এদিকে তো আলবার্টো নেই। তো সেই জায়গায় চিন্তা কি এভাবে করা যায় যে আলবার্টো জায়গায় সুভাশিস চলে আসলো, আর সুভাশিস জায়গায় আশিক কুরুনিয়া, যে নাকি লেফট উইঙ্গারও খেলতে পারে আবার ডিফেন্সও খেলতে পারে। আমার মনে হয় না সুভাশিসকে এই মুহূর্তে চেঞ্জ করবে, সুভাশিস নিজের জায়গায় অসাধারণ খেলছে, সুভাশিসকে চেঞ্জ না তাহলে মাঝমাঠটা কি আসবে? এই যে দুটো যে আলড্রেটের জায়গায় কি আসবে? সুভাশিস মেইনলি বাপায়ের প্লেয়ার, আলবার্টোর জায়গায়, হ্যাঁ বাদিকেই থাকবে, সেন্টার ব্যাকের বাদিকেই থাকবে, একজন ডান দিকে সে আলড্রেট, বাদিকে সুভাশিস বোস, তারপরে হচ্ছে কি আশিক কুরুনিয়া, আর যে ভাই দীপেন্দু আছে, এইভাবে দলটা কি সাজাবে? কি হয় তিন ডিফেন্সে আছে। না আমাদের অ্যাজাম্পশনটা কি হতে পারে? না 3 ডিফেন্স করলে হবে না, মোহনবাগান 4 ডিফেন্স, চার ডিফেন্স করলে মোহনবাগান, এখন আমার মোহনবাগান এই মুহূর্তে তাহলে ডিফেন্সটা সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে কাকে নেবে, মানে আলবার্টো জায়গাটা কে পূরণ করতে পারবে? আমি তো সুভাশিস বোস ছাড়া কাউকে দেখছি না। সুভাশিস একটু সাইডে নেমে আসলো, একটু চেপে গেল, মানে ইসের দিকে, সেন্টারের দিকে, আর সেই জায়গাটা আশিক কুরুনিয়া আসলো। আশিস কুরুনিয়া এতদিন অসুস্থ ছিল, যেখানে লিস্টন ক্লাসও অতটা ভালো ডিফেন্স করতে পারে না, তাই লিস্টন ক্লাসও লেফট আউটে থাকলো, তার পেছনে আশিক কুরুনিয়া, তাই তো?
তারপরে সুআশিস বোস, তারপরে টম আলডেট, তারপরে হচ্ছে রড্রিগেজ যে লেবারটা দিচ্ছে এবার আইএসএলে প্রথম দুটো ম্যাচ বাদ দিয়ে, তারপরে রড্রিগেজের সাবস্টিটিউট তো হবে না, এরা ঠেকা দিতে পারবে। ঠেকা তো একটা ম্যাচ তো ঠেকা দিতে হবে, একটা ম্যাচ ঠেকা দিতে হবে। সে ঠেকার কথাই তো বলছি। ঠেকাটা তো মানে ভালো দলের পক্ষে তো সেটা শুভ না। কিছু দুর্বল করার দল নেই। যেগুলো পেয়ে গেছে জামশেদপুর, এটা খেলার অঙ্গ, একজন কোনো কারণে চোটের কারণে কাজে হতেই পারে, বাইরে হ্যাঁ, যেতেই সেটা পারে। হতেই পারে। আজ কোচকেই সেই প্ল্যানিংটা করতে হবে যে সেই দিনটা কিভাবে সাজাবে। হ্যাঁ, কোচকে এটা সম্পূর্ণ কোচের মানে এই মুহূর্তে চেন্নাই কিন্তু ফুল ফর্মে আছে। জামশেদপুর কি 5 গোল দিয়েছে তারা আগের ম্যাচে, ঠিক আছে? সেই দলের বিরুদ্ধে কিন্তু মোহনবাগান খেলতে যাচ্ছে নেক্সট চেন্নাই ম্যাচ। সেখানে আমাদের আলবার্টো থাকছে না। এবারে হ্যাঁ, একটা দিকে সুবিধা হয়েছে, আলবার্টো যদি না থাকে তাহলে দিমি আর ব্রেক একসাথে খেলতে পারবে, স্টুয়ার্ট আর দিমি একসাথে খেলতে পারবে। তাহলে আগামী চেন্নাইয়ের সঙ্গে কঠিন প্রতিপক্ষ, অবশ্যই কঠিন প্রতিপক্ষ। আর এতদিন পর্যন্ত ধর আমি যদি বলি যে যে 4টে ম্যাচ মোহনবাগান ভালো ফল করেছে, 3টে জিতেছে, একটা ড্র করেছে, তাই তো? তার মধ্যে ছিল মোহামেডান একদম তলার দিকে টিম, ইস্টবেঙ্গল একদম নিচের টিম, একদম নিচের টিম, হ্যাঁ। আর এই জামশেদপুর ভালো জায়গাতেই ছিল, কিন্তু পরপর 3টে ম্যাচে 10টা গোল 13টা গোল তারা ইয়ে করেছে, হজম করেছে। এই 10-13টা গোল কনসিভ করার পরে সেই দলটা অতটা ভালো বলা যায় না যে ম্যাচটা কালকে ইজিলি মোহনবাগান জিতলো। শুধু কঠিন প্রতিপক্ষ হিসেবে আমরা দেখেছিলাম ওড়িশা এফসি, যেন একা গোলে ড্র করেছে, তাই তো? তো সেই বিচারে সেই পারফরমেন্স নিয়ে কিন্তু চেন্নাই ম্যাচ চিন্তা করলে হবে না। চেন্নাই, তারপরে হচ্ছে গোয়া এফসি, হ্যাঁ, এরা যথেষ্ট কঠিন প্রতিপক্ষ মোহনবাগানের কাছে, তাই তো? চেন্নাই ম্যাচটা নিয়ে কিন্তু তবে আশা করি মোহনবাগান যে ধরনের টিম গেম খেলছে, আচ্ছা, আর চেন্নাই বা গোয়া এদের সঙ্গে একদম সমতুল্য। চেন্নাইকে আমরা যে লেভেলে দেখছি, মোহনবাগানকেও সেই লেভেলে দেখছি, একদম কঠিন তুল্যমূল্য বিচারে দুজনের দুদলই সমান, কঠিন লড়াই হবে, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না এখানে। আর একটা প্রসঙ্গে কথা বলতে চাই, যেটা হচ্ছে গিয়ে মোহনবাগানের মাঝমাঠ অনেকদিন ধরেই চিন্তা ভাবনা করছিল কোনো বিদেশি মিডফিল্ডার নেওয়া দরকার আছে কিনা। এই মুহূর্তে আমরা মনে করছি কি কোনো দরকার আছে? দরকার না। আপুইয়া থাপা যেভাবে সামাল দিচ্ছে, একজন তো মিডফিল্ডের প্লেয়ার তো সবসময় বসেই থাকছে, সাহাল আব্দুল সামাদ, তাকে তো নামাতেই পারছে না। তাহলে সেই ক্ষেত্রে এই চিন্তাটা করার কোনো দরকার নেই যে যেটা মানে আমরা চিন্তা করেছিলাম যে কাউকের মতো কাউকে দরকার কিনা। এই মুহূর্তে কাউকের কাছে দীপক টাংরিও ভালো খেলেছে। দীপক টাংরি যে পাসটা বাড়িয়েছিল, যেখান দিয়ে বনবীর বলটা ট্র্যাপ করে পাসটা ম্যাকলেন রেখেছিল, দীপক টাংরি বাড়ানো বল, তাই না? কালকে বিশাল কাইতের ভূমিকাটা কি করে বুঝবো? দুটো নিশ্চিত গোল নিশ্চিতভাবে ঠেকিয়ে দিয়েছে, এছাড়া তাকে আর কঠিন প্রতিপক্ষ মানে অত ফেস করতে হয়নি, যেহেতু জামশেদপুরের অন টার্গেট শট ছিল মাত্র 2টো, সেই দুটোই কাইত মানে দক্ষতার সঙ্গে ওর অনুমান ক্ষমতা খুবই দক্ষ, মানে অনেকের ব্যর্থতাই কিন্তু ওর স্কিল দিয়ে ঢেকে দিয়েছে, তাই না? অনেকের ব্যর্থতা সেটা আমরা দেখেছি। বিশাল কায়েত একজন অসাধারণ গোলকিপার, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে ভারতীয় দলে চান্স পাওয়ার মতো, কিন্তু ভারতীয় মানলো কি ভাবছে জানি না। কায়েতকে নিয়ে যাচ্ছে, ইন্ডিয়ান টিমে চান্স দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত একটা ম্যাচ খেলায়নি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিশ্চিত পতনের হাত থেকে মোহনবাগানকে কতগুলো ম্যাচে বাঁচিয়ে দিয়েছে, তাই না? অনেক ম্যাচকে ঢেকে দিয়েছে, অনেক দুর্বলতাকে ঢেকে দিয়েছে। আগামী তাহলে আমাদের এখন এই মুহূর্তে মোহনবাগানকে কিন্তু ম্যাচ ওয়াইজ প্রত্যেকটা ম্যাচ ট্রিট করতে হবে, ভাবতে হবে, তাই না? মলিনাকে প্রত্যেকটা কোন টিমের এগেইনস্টে খেলছে সেটা দেখতে। আর মলিনার পারফরমেন্স নিয়ে কি বলবি গৌতম এই মুহূর্তে, যেটা আমরা প্রথমে চিন্তা করেছিলাম, পুরো আমাদের চিন্তাটাকে পুরো উল্টে দিয়েছে। এই মুহূর্তে আমি মলিনাকে 5-5ই দেবো, কারণ তার চিন্তা ভাবনা এখন ফলপ্রসূ হচ্ছে, নতুন প্লেয়ার তৈরিও করেছে, রিজার্ভ ব্যাংক যথেষ্ট স্ট্রং হয়েছে, ভালো, খুবই ভালো, ঘুরিয়ে ফিরিয়ে চান্স দিয়েছে, তাই না? একটু একটা কথা যদি বলি, আমরা গত বছরে মোহনবাগানের হায়েস্ট স্কোরার, সে কিন্তু এবারে আইএসএলে সেইভাবে সুযোগ পাচ্ছে না। এই ব্যাপারে কিন্তু তার দক্ষতা নিয়ে কিন্তু আমাদের কিন্তু কোনো প্রশ্ন নেই, কারণ সে সুযোগই পাচ্ছে না। তার মধ্যেও কিন্তু কামিন্সের একটা গোল আছে, তাই না? তো কিভাবে কামিন্সকে আবার মূল স্রোতে অর্থাৎ মূল দলে ফিরিয়ে আনা যায়, যতক্ষণ না পর্যন্ত ম্যাকলারেন বাজে খেলছে। এটাই ম্যাকলারেন যদি আবার কালকে গোল দিয়ে দিয়েছে, এই ম্যাকলারেনকে বসন্ত যাবে না,
মানে মলিনারও কিছু করার নেই। তখন যদি কোনো কারণে কোনো ম্যাচ যদি আটকে যায় তখন মলিনাকে কিন্তু সবাই গালাগালি শুরু করে দেবে। মানে পরিস্থিতির শিকার হয়ে গেছে কামিন্স। কি বলবি ব্যাপারে? না না, ম্যাকলারেন বড় প্লেয়ার, ও অস্ট্রেলিয়া লিগে পরপর কয়েক বছর ধরে সর্বোচ্চ গোলদাতা, বলে লাভ নেই। আমাদের আইএসএল এর থেকে অস্ট্রেলিয়া লিগ অনেক উন্নত। তো সেইখানে তাকে বসিয়ে কামিন্সকে তো কামিন্স বিশ্বকাপার দুজনেই ভালো ভালো গোল করতে পারে। হ্যাঁ, দুজনেই ভালো। তো এই মুহূর্তে মনে হয় না মানে চেঞ্জ করবে। আইএসএল এ যদি ম্যাকলারেন চোট পায় বা ম্যাকলারেন যদি অফ ফর্ম যায়, প্লেয়ার রেডি আছে, তো কামিন্স তো রেডি, কোনো অসুবিধা নেই। আর একজন প্লেয়ার যার কথা মানে সে তো মানে চোখের জলে ভাসিয়ে দিচ্ছে, নুনো রেইস। সই করবার পরে দারুণ নাকি প্র্যাকটিস, নাকি দারুণ প্র্যাকটিসে নাকি দারুণ চোখে পড়ার মতো, কিন্তু তাকে রেজিস্টারই করানো যাচ্ছে না, কারণ 6টা প্লেয়ারের বেশি রেজিস্টার করা যাবে না। আলডেটের পরিবর্তে একবার চিন্তা করেছিল নুনো রেইসকে রেজিস্টার করাবে, কিন্তু আলডেট এখন আলবার্টোর সাথে যেভাবে জুটি বেঁধেছে, কালকে গোল দিয়েছে, গোলটা অসাধারণ ছিল। শটের পাওয়ার কি, গোলকিপারের পাস দিয়ে গোল হয়েছে, গোলকিপার সাইড ভলি মানে দেখা ছাড়া কোনো কাজ নেই, গোলকিপার নড়তে পারেনি, জায়গায় দাঁড় করিয়ে। তো মলিনা কিন্তু এই রিস্কটা নিতে পারছে না। সুতরাং নুনো রেইসের ব্যাপারটাও কিন্তু মোহনবাগানের সবচেয়ে বড় কথা হচ্ছে মোহনবাগানের রিজার্ভ বেঞ্চকে সামলানো কিন্তু মহা সমস্যা, খুব সমস্যা মলিনার কাছে, তাই না? তো এটা ভালো, একদিক দিয়ে ভালো, খুবই ভালো, কিন্তু স্ট্রং রিজার্ভ বেঞ্চ, একটা টিমের ক্ষমতা বোঝা যায় রিজার্ভ বেঞ্চ। লিস্টন ক্লাসকে ভালো খেলতেই হবে না, আশিক কুড়ি নিয়ে আছে, তাই না? লিস্টন ক্লাসকে খেলতেই হবে, তাহলে আশিক কুড়ি নিয়ে দিমিত্রি পেট্রোভিচ যায়। আগের ম্যাচে আপুইয়া ম্যান অফ দ্য ম্যাচ হলো, আর কালকে সেভাবে খেলাতেই পারলো না। না কালকে খেলাতে পারলো না মানে কি, আপুইয়া কিন্তু যে কাজটা করেছে, ব্লকিং এর কাজটা করেছে। তা ব্লকিং কোথা দিয়ে হবে? যেটুকু ব্লকিং করছে, যেটুকু যখনই অ্যাটাকের কাছে ব্লকিং করে দিয়েছে, তাই না? ওর খেলাটা দেখবে সব নজরে পড়বে না। মাঝমাঠে ওদের মাঝমাঠে যে প্লেয়ার তাদেরকে ব্লক করাই হচ্ছে কি আপুইয়ার প্রধান কাজ। তারপরে পাস বাড়ানো, আর থাপার কাজ হচ্ছে গিয়ে থ্রু পাস, যে পাসটা গুলো ডিস্টেন্সকে থাপা বাড়িয়েছিল, তাই না? থাপা। তো আফটার অল মোহনবাগান টিম এখন খুব ভালো সময় যাচ্ছে, খুব ভালো সময় যাচ্ছে, দলগতভাবে খেলছে, দলগতভাবে আছে। আশা করছি লিগ শিল্ডের সঙ্গে সঙ্গে আইএসএল চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহনবাগান, কি তাই তো? আর একটা কথা বলছি, এখন যে আমাদের গলায় যে দেখতে পাচ্ছ তোমরা উত্তরীয়, আমাদের এই সমর্থক আজকের থেকে মোহনবাগানের সমর্থক হয়ে গেছে। কোন দল থেকে হয়েছে সেটা আর বললাম না, ঠিক আছে? আমি মোহনবাগানকে বরাবরই ভালোবাসতাম, তবে আজকে আরো একটু ওপেন ভাবে চলে আসলাম। আচ্ছা, নতুন আশিস কুন্ডু আজকে থেকে মোহনবাগানের কট্টর সমর্থক। হ্যাঁ, তো সবাই একসঙ্গে বলো জয় মোহনবাগান, জয় মোহনবাগান। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।